রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান দেখছেন বিএনপি মহাসচিব প্রখা ও রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই দক্ষিণ পন্থার উত্থান দেখাটা কি অযৌক্তিক? দক্ষিণ পন্থা কি আসলেই উত্থান হচ্ছে না? বিষয়টি যদিও তিনি নিজে বলেননি, আমি দেখছি বিষয়টি প্রশ্ন করা হয়েছিল প্রথম আলোর তরফ থেকে, যে আমরা দেখছি বিগত এক বছরে অর্থাৎ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা এক বছরের রাজনীতি কেমন সেটার কিছু প্রশ্ন উত্তর পর্ব করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন, যে এটি হওয়ার কথা ছিল না, আমরা মধ্যপন্থার রাজনীতি করি, মধ্যপন্থার রাজনীতির বাংলাদেশ দেখতে চাই। এক্স্যাক্টলি তিনি কি বলেছেন সেটি নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগ দিয়ে দক্ষিণ পন্থা কিভাবে উত্থান হচ্ছে, দক্ষিণ পন্থা উত্থান হওয়ার পেছনে কার ভূমিকা সবচেয়ে বেশি, জামায়াত ইসলামী, এনসিপি না অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে নানা রকম সহায়তা দিচ্ছে, এসব নানান বিষয় আছে মানুষের জিজ্ঞাসা, আমারও জিজ্ঞাসা আছে, সেটা থেকেই আজকের আলোচনা। তবে তার আগ দিয়ে আমি একটু ছবি দেখি, কিছু কিছু ছবি আমার মন ভালো করে দেয়। যেমন এনসিপির যে গণসমাবেশ চলছে সেটি একটি মন ভালো করা ছবি। আমি সিলেটে এনসিপির জনসমাবেশ দেখছিলাম, মনে হলো আপনাদেরকে একটু দেখাই। যদিও রাস্তার দুপারে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল আছে, এবং সামনে পেছনে তরুণ নেতৃত্ব আছে, উৎসুক জনতা আছে, একেবারেই কম বলা যায় না। ভালোই জনসমাবেশ হচ্ছে। সাংবাদিক নাজমুল হাসান, আমার ছোট ভাই, ব্লুমবার্গের সাংবাদিক, তার ফেসবুক ওয়ালে ছোট একটা জরিপ করেছেন। জরিপের বিষয়বস্তু হচ্ছে যে এনসিপিতে যে জনসমাগম দেখা যাচ্ছে সেখানে কারা মূলত বেশি। এক, উৎসুক জনতা। দুই, শিবির এবং অন্যান্য ইসলামী দল থেকে আসা মানুষের জনসমর্থন। তিন, ইসলামিস্ট রাজনীতি যারা করে গোপনে তাদের বহিঃপ্রকাশ, অথবা অর্গানিক ভাবে তরুণ এবং যারা রাজনীতি সচেতন তারা জড়ো হচ্ছে। সেখানে সিংহভাগ মানুষ, অর্থাৎ খুব বেশি ভোট পড়ে না, সম্ভবত 2000 মানুষের মতো ভোট দিয়েছেন, কিন্তু একটা ধারণা পাওয়া গিয়েছে যে সেখানে অন্তত 56% মানুষ বলেছেন এটা তরুণের, নতুন যারা রাজনীতি সচেতন মানুষ তাদেরই সমাবেশ। এবং একটা বড় অংশ বলেছে, প্রায় 26% বলেছে এটা জামাত শিবিরের সমর্থক বৃন্দ মূলত এখানে আছে। খুবই কম মানুষই বলেছে যে এটি ইসলামিস্ট রাজনীতি যারা করে তারা যে বেরিয়ে আসার চেষ্টা করছে, এনসিপি ছায়াতলে এসে রাজনীতি করার চেষ্টা করছে, খুব কম মানুষ বলেছে। প্রশ্নগুলো খুবই উদ্রেক, অর্থাৎ এটি খুবই যৌক্তিক প্রশ্ন যে এনসিপির জনসভায় যারা যাচ্ছে তারা কি নিজস্ব স্বতন্ত্র রাজনীতি সচেতন মানুষ, জামাত শিবিরের মানুষ, না ইসলামিস্ট দল থেকে আসা মানুষ যারা রাজনীতির আশ্রয় খুঁজছে, ছায়াতল খুঁজছে? আমি বিশ্বাস করতে চাই যে এটি তারুণ্যেরই সমাবেশ, এবং যারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতির বাইরে নতুন ধরনের রাজনীতির স্বপ্ন দেখে তাদেরই একটা মিলন হচ্ছে এখানে। এবং সেটাই যদি হয় তাহলে বড় সুখকর কোনো সংবাদ নেই। আমি অনেক বিরোধিতা করি রাজনীতির আর আলোচনা সমালোচনা করতে যেয়ে, কিন্তু আমি সম্ভবত প্রথম ব্যক্তি শুরু থেকে এনসিপির যে রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোটা বাংলাদেশের জন্য কতটা জরুরি, একটা মধ্যপন্থার দল হিসেবে এবং তারুণ্যের নেতৃত্ব নির্ভর, সেটা শুরু থেকে বলার চেষ্টা করেছি। এখন তখন যাদের যত অসঙ্গতি দেখি সেই অসঙ্গতিগুলো নিয়ে আমি মাঝে মাঝে মস্করা করি এবং ফেসবুকে পোস্ট দেই, ভিডিওতেও নানান সমালোচনা করি, যেন তারা সঠিক পথে থাকে, লাইনটাতে থাকে। এবং এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, তারা যতবারই ডান দিকে হেলে গিয়েছে কিংবা বেশি একেবারে দক্ষিণপন্থী হওয়ার চেষ্টা করেছে, তখনই আমরা সম্মিলিতভাবে যত সমালোচনা করেছি, আলোচনা করেছি, আবার তারা শুধরে নিয়েছে। রাজনীতির মাঠে কথাবার্তা বলতে যে কিছুটা বেয়াদবির আশ্রয় নিয়েছে, তারা ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নিয়েছে, সেসব নিয়ে কথা বলেছি, আবার তারা নিজেদেরকে শুধরে নিয়েছে। সুতরাং এটি একটি ট্রায়াল এবং রান প্রসেস, অর্থাৎ আমরা সমালোচনা করব যেন বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে মধ্যপন্থার আরো একটি দল দাঁড়ায়, কেননা মধ্যপন্থাই বাংলাদেশের ভবিষ্যৎ। এখানে ডানপন্থীদের উত্থান বাংলাদেশের ভবিষ্যৎ না, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ টিকে থাকবে না। আমি কার সাথে যেন আলোচনায় বলছিলাম একদিন যে বাংলাদেশে যদি কোনো রাইটিস্ট শক্তির এম্পাওয়ার্ড হয়, অর্থাৎ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জিহাদে বিশ্বাস করে, যারা খেলাফত রাষ্ট্রে বিশ্বাস করে, সেই ধরনের একটি জয় জয়কার যদি এখানে হয়, তাহলে সেটা আদতে বাংলাদেশের মানুষের পক্ষের কোনো কাজ হবে না, সেটা ভারতের পক্ষের কাজ হবে। কেননা ভারত তার নিরাপত্তার অজুহাত দেখিয়ে সরাসরি এখানে কেন্দ্রের শাসন জারি করার মতো উদ্যত দেখাতে পারবে। যারা রাইটিস্ট অর্থাৎ ডানপন্থার রাজনীতি উত্থানের জন্য কলকাঠি নাড়ছে, মনে মনে স্বপ্ন দেখছে, নানান রকম প্রচার প্রচারণা করছে, তারা আদতে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছে না, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করছে না। করছে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটি চিরতরে ভারতের তাবেদার রাষ্ট্রে এবং ভারতের সরাসরি কেন্দ্রের শাসনের রাষ্ট্রে পরিণত হতে পারে, সেই পথ উন্মুক্ত করছে। সেটা ভিন্ন বিতর্ক, আমি হয়তো আরো একদিন এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকের আলোচনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে কথা, সেই কথার প্রেক্ষিতে বিতর্ক হবে, নানান রকম আলোচনা হবে। ডানপন্থার উত্থানের জন্য কারা দায়ী, কিভাবে তিনি ডানপন্থা দেখছেন, নানান কথাবার্তা আলোচনায় হবে। সেটাই আপনাদের সামনে একটু হাজির করা, যে ডানপন্থা অর্থাৎ দক্ষিণপন্থী রাজনীতির যদি উত্থান হয় সরাসরি, এর পেছনে কারা দায়ী, এবং দক্ষিণ পন্থাটা আসলে কি? দক্ষিণ পন্থা মানে কি জামায়াতে ইসলামী? দক্ষিণ পন্থা মানে কি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, না জামায়াতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন? এনসিপির বাইরে যে গোষ্ঠী, তাদের বাড়বাড়ন্তটাও হিসাবে নেওয়ার মতো। আমি আলোচনাটার ভেতরে ঢুকবো, তবে তার আগে গত বছরে শেখ হাসিনা শাসন আমলের সময়কার একটি সংবাদের ক্লিপ যমুনা টিভিতে প্রচারিত, সেই ক্লিপটা দেখি আলোচনায় ঢুকবো। নতুন জঙ্গি সংগঠনের ট্রেনিং ক্যাম্পে ছেলের মাধ্যমে টাকা সহ অন্যান্য সহায়তা পাঠান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার ছেলে ডাক্তার রাফাত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের সিলেট অঞ্চলের নেতা। ডাক্তার শফিকের 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গত 9 নভেম্বর জামাত আমিরের ছেলে ডাক্তার রাফাতকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ বলছে ডাক্তার রাফাত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার সিলেট অঞ্চলের সমন্বয়ক। পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চীনের সাথে হাত মিলিয়ে বান্দরবানে ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে জামাতুল আনসার। জামাত আমিরের ছেলে ডাক্তার রাফাত আরো 11 সহযোগী নিয়ে সেখানে প্রশিক্ষণ নেয় বলে তথ্য পায় পুলিশ। আরো তদন্ত করে পুলিশ জানতে পেরেছে ছেলেকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে জামাতের আমির, আর্থিকভাবে সহায়তা এবং নিজের বাড়িতেও জঙ্গি সংগঠনের সদস্যদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন তিনি। যমুনা টিভির এই প্রতিবেদন থেকে যে বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সেটি হলো যে জঙ্গি রাজনীতি, জঙ্গি তৎপরতা এটি এমন বিষয় নয় যে এটি খাটের তলায় কম্বলের নিচে আপনি লুকিয়ে রেখে দিলেন এবং এটি লুকিয়ে থাকলো। এটি স্বীকার করার বিষয়। মানুষের যখন কোনো রোগ হয় তখন সেটি স্বীকার করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয় যেন রোগের ট্রিটমেন্ট থাকে। তো জঙ্গি উত্থান, বাংলাদেশের দক্ষিণপন্থীদের উত্থান বলতে মির্জা ফখরুল যেটা বুঝিয়েছেন, হয়তো কিছু অর্থে বুঝিয়েছেন যে না, যারা ধর্মের নামে রাজনীতি করে সেখানে জামাত ইসলামী হতে পারে, এনসিপি তাদের যে জামাত ইসলামের সাথে যোগসাজশ কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে তাদের যে নির্বাচনী জোট কিংবা আদান প্রদান সেটি হতে পারে। কিন্তু এর বাইরেও যে দক্ষিণপন্থী রাজনীতি যেটা, সেটা হলো এই যে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ছেলের যে রাজনীতিতে ঝোঁক, সেটি আসলে আসল দক্ষিণপন্থী রাজনীতি। এবং এটি এমন সমস্যা যে এটি শুধু জামায়াত আমিরের ছেলের এই সমস্যা না, এটি নতুন অভিযোগ না। নিশ্চয়ই জামায়াতের অন্যতম প্রয়াত নেতা পাবনার মতিউর রহমান নিজামীর পুত্র, ছোট পুত্র, একাধিকবার লিখেছেন সোশ্যাল মিডিয়াতে জামাতের আমিরের পুত্রের যে জঙ্গি কানেকশন, সেটি যারা সুস্থ রাজনীতি করে তাদের জন্য একটা চিন্তার বিষয়। এই কারণে যে জামাত হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে অত বড় সমস্যা না, কেননা জামাত ভোটের রাজনীতি করে। আমি তাদের গত কয়েকদিন আগে ঢাকায় যে মহাসমাবেশ হয়েছে আমি দেখেছি তারা নানা ধর্ম বর্ণের মানুষকে তাদের প্ল্যাটফর্মে জায়গা দেওয়ার চেষ্টা করেছেন। আমি দেখেছি তারা এমনকি নারী নেতৃবৃন্দকেও কিছু সামনে আনার চেষ্টা করছে। সুতরাং তারা প্রচলিত একটি রাজনৈতিক দল। হ্যাঁ, তাদের অন্য সমস্যা আছে। কি সমস্যা? সেটা হলো 71-এর হিসাব নিকাশ আছে, বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্নে তাদের যে বিরোধিতা সেটার হিসাব নিকাশ আছে। বাংলাদেশের লক্ষ্য গণহত্যার মদতদাতা সহযোগী সংগঠন হিসেবে জামাত ইসলাম রাজনীতি করতে পারবে কি পারবে না এটি নিয়ে নানা রকম বিতর্ক আছে। এখনই যদি বলি আমি যে তারা একেবারে রাজনীতি করতেই পারবে না, তাহলে বিএনপি যদি কেউ এই দাবি তোলে তাহলে বিএনপি এত বছর ধরে তাদের সাথে যে এবার নির্বাচনে জোট করেছে সেটা নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু জুলাইয়ের পরে আমাদের অতীত ধুয়ে মুছে অতীতের কর্মকাণ্ডকে ক্ষমা প্রার্থনা করে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে নতুন রাজনীতির দিগন্তের সূচনা হওয়ার কথা ছিল সেটা হয়নি, বরঞ্চ আমরা দেখেছি 71-কে অস্বীকার করার প্রবণতা জামাত ইসলামের ভিতরে প্রচন্ড পরিমাণ আছে। শীর্ষ নেতৃত্ব যদি কিছুটা স্বীকারও করে থাকে, তাদের কর্মী সমর্থকদের ভিতরে একেবারেই অনুশোচনা নেই, ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগের ভিতরেও কোনো অনুশোচনা নেই জুলাই হত্যাকাণ্ডে তাদের যে বর্বরতম শাসন ব্যবস্থা এবং তাদের বর্বরতম কার্যক্রম নিয়ে। তো সেটি নিয়ে প্রশ্ন আছে। কিন্তু দল হিসেবে জামায়াত ইসলামী যদি উঠে আসে তাহলে 71-এর হিসাবের বাইরে কি অন্য হিসাব নিয়ে চিন্তিত হওয়া দরকার? আমার মনে হয় না। আমি মনে করি না যে জামাত জঙ্গি সংগঠন। কিন্তু সমস্যা হলো শফিকুর রহমান নিজে জঙ্গি না, কিন্তু তার ছেলে জঙ্গি। ঠিক একইভাবে জামাত নিজে জঙ্গি না, কিন্তু জামাতের ছায়া দলে জঙ্গিদের বাড়বাড়ন্তপনা হচ্ছে। আমি যদি আপনাদেরকে বুঝাই, এটি যদি ধরুন একটি পানির গ্লাস, এই গ্লাসটি যদি এখানে থাকে এটি জামাত ইসলামী, আমার সমস্যা নেই। কিন্তু এখানে যে পানি আছে, এই পানিটা যখন আশেপাশে পড়ছে সেই পানিতে বিচরণ করছে কিলবিল করে পিরানহা মাছের মতো করে, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, শাসনতন্ত্র বিশ্বাস করে না, ডেমোক্রেসি বিশ্বাস করে না, জেহাদ শব্দ লালন করে, যারা পৃথিবীর অন্যান্য অপর জায়গায় উগ্র ধর্মগোষ্ঠী কিংবা উগ্র ধর্মীয় মতবাদ খেলাফত রাষ্ট্রের জন্য যারা যুদ্ধ করছে, লড়াই করছে, আমাদের চোখে, পশ্চিমা গণমাধ্যমের চোখে, অন্যান্য সবার চোখে যারা গণতন্ত্রের শত্রু এবং তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আন্তর্জাতিক রীতিনীতি, আইন, গণতান্ত্রিক সব দেশ একযোগে তাদের সমস্ত সামরিক শক্তি নিয়োগ করছে, যুক্তরাষ্ট্র করছে, ভারত করছে, চীন করছে, সৌদি আরব করছে, এমনকি মালয়েশিয়াতে দুদিন আগেও বাংলাদেশি কিছু প্রবাসী শ্রমিক গ্রেপ্তার হয়েছে, কেননা তারা জঙ্গি অর্থায়ন করছে। তো সেই সব দক্ষিণপন্থীদের বাড়বাড়ন্ত হচ্ছে কোথায়? জামাতের ছায়াতলে। জামাত একটি দল হিসেবে সমস্যা না, কিন্তু জামাতের ছায়াতলে যেসব পানি আছে সেই পানিতে বড় হচ্ছে পিরানহা মাছের মতো এইসব দক্ষিণপন্থী জঙ্গি গোষ্ঠী। সেটি গত 1 বছরে আমরা খুব ভালোভাবে টের পেয়েছি। আর টের পেয়েছি বলেই শহীদুল আলম 21 পদক প্রাপ্ত চিত্রগ্রাহক মানবাধিকার কর্মী, তার আরো অনেক পরিচয় আছে, বিশ্ব পরিমণ্ডলে তিনি পরিচিত। তিনি তার স্ত্রী এবং সহকর্মী রেহনু মার্কা দিয়ে একটি প্লাকার্ড পোস্ট করিয়েছেন যে বর্তমান সরকার এটি কোনো ইন্টারিম গভর্নমেন্ট নয়, এটি হলো রাইট ওয়েস্ট উইং এর কোয়ালিশন, অর্থাৎ দক্ষিণপন্থীদের একটা কোয়ালিশন। সেই দক্ষিণপন্থীদের কোয়ালিশন আমরা দেখতে পাচ্ছি সমাজের প্রত্যেকটা স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা স্তরে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো ডক্টর ইউনূসের মতো মানুষ, সেকুলার যিনি মধ্যপন্থা বিশ্বাস করেন, তার হাত দিয়ে, তার শাসন আমলে এবং তারা যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের মধ্য থেকে এই দক্ষিণপন্থাটার বিকাশ হচ্ছে, উন্মাস হচ্ছে এবং রাষ্ট্র এখানে নির্বিকার, দেখেও না দেখার ভান করছে। এই কারণেই দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর ইউনূসের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু এবং শেখ হাসিনার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার প্রধানতম ব্রেইন, তিনি বলেছেন যে এই সরকারের মধ্যেও আরেকটা সরকার আছে। অর্থাৎ ডক্টর ইউনূস সরকার সামনে থেকে কার্যত আছে, কিন্তু ডক্টর ইউনূসের ভেতরে নিয়ন্ত্রণ নেই এমন একটি গোষ্ঠী এই সরকার পরিচালনা করছে, কিংবা এই গোষ্ঠীর উত্থান হচ্ছে ডক্টর ইউনূসের ছায়াতলে। সেটি হলো আরেকটি সরকার। সেই সরকারটাই হচ্ছে বাংলাদেশের এই যে রাইটিস্ট উইং কোয়ালিশন, যাদের প্রকাশ্য তত্ত্বাবধান এবং যারা দেখেও না দেখার ভান করছে, তাদের ইন্ধনে
বাংলাদেশে এই দক্ষিণপন্থার উন্মেষ ঘটছে, যেটি চিন্তার বিষয়, যেটা বাংলাদেশ রাষ্ট্র আদৌ টিকে থাকবে কিনা যদি এই উন্মেষ ঠেকানো না যায় এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা না যায়। নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা